আজকে আমাদের সেকেন্ড পেপার না? অনেকদিন পর আমরা আজকে সেকেন্ড পেপারটা করছি। পড়ালেখা কিছু মনে আছে না ভুলে গেছো সব? ছুটিতে অবশ্যই নিচ্ছে স্যার। ছুটিতে অবসর নিছে পড়ালেখা। পড়ালেখা ছুটি নিচ্ছে না? শীতকালীন ছুটি? জি স্যার। তো ঠিক আছে, আজকে আমি আরেকবার একটু স্মরণ করাই দেবো তোমাদেরকে প্রথম থেকে, যাতে মনে পড়ে যায়। আমাদের সেকেন্ড পেপারে যে চ্যাপ্টারটা আমরা করছিলাম, দশম অধ্যায় ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান, এটা অনেক মজার একটা চ্যাপ্টার ছিল, তাই না? তোমরা পরীক্ষার সময় এখান থেকে যে প্রশ্নগুলো ছিল তোমরা আনসার করতে পারছো তো না? জি স্যার, করছিলাম তো। আচ্ছা স্যার আমাদের পরীক্ষার রেজাল্টটা কি আমরা পাবো না স্যার? কেন পাবে না? অফিস থেকে তো বলে দিয়েছে মনে হয় 2 তারিখে রেজাল্ট দিবে, বলছে না? 100 বার পাবে। জি স্যার। রেজাল্ট পেয়ে যাবে, টাইম মতনই পেয়ে যাবে। আমি রোল কলটা করে নেই আগে, ঠিক আছে? তারপর আমি তোমাদের ক্লাসে যাচ্ছি। 301 আদিবা। প্রেজেন্ট স্যার। 302 অনেকদিন থেকে অ্যাবসেন্ট প্রীতি, একদম ক্লাসই করেনি। তো আমি তোমাদের কাছ থেকে খবর নিয়েছিলাম যে সে মোবাইলে ক্লাস করবে না বা অনলাইনে ক্লাস করবে না, এরকম কিছু, তাই না? আমাকে জাহানারা রিপোর্ট দিয়েছে, সেখানেও আমি একই দেখলাম যে ও অ্যাবসেন্ট, টোটালি ওর ক্লাসেও নাই। স্যার ও কোনো ক্লাসই করে না। হ্যাঁ সেই। আচ্ছা 303। প্রেজেন্ট স্যার। ভেরি গুড, তুমি সবগুলা ক্লাসে আছো এবং এটা তুমি জাহানারার ক্লাসেও আছো। 304 জয়া। 304 নাই। 305 প্রেজেন্ট স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মুনিয়া। জি স্যার। 306 তাইবা। 306 নেই। 307 প্রেজেন্ট স্যার। মুক্তা, তুমি গত ক্লাসে কোথায় ছিলা? স্যার নেটওয়ার্কের সমস্যা ছিল আর আমি ঢাকার বাইরে ছিলাম। ও, ঢাকার বাইরে ছিলা কিন্তু তুমি ট্রাই করোনি ক্লাসে, তাই না? ক্লাস টাইমে। জি স্যার। কারণ মজার মধ্যে ছিলা যে। 1 ঘন্টা ক্লাসে একটু থাকলে কি হয়, তবে তারপর আমি কিন্তু ক্লাসটার ভিডিও রেকর্ড পাঠিয়েছি, তুমি জানো এটা? জি স্যার, আপনার এটা আমি দেখেছি। ও, ক্লাসটা করে নিয়েছো না? জি স্যার। আচ্ছা, যদি কখনো ক্লাস মিস হয়ে যায় তো ওখানে খুঁজে নিবা ক্লাসটা, যে আমি যেটা মিস করেছি সেটা ওখানে আছে কিনা। কি বলছি বুঝেছো? ওকে স্যার। খুঁজে নিয়ে অবসর সময় দেখে নেবে, এটা তোমাদের সুবিধার জন্য আমি দিয়েছি, যাতে ক্লাসটা মিস না হয়। জি স্যার। 308 স্নেহা। প্রেজেন্ট স্যার। 309 প্রেজেন্ট স্যার। হ্যাঁ প্রেজেন্ট স্যার। তুমিও রেগুলার। 310 সুমা। প্রেজেন্ট স্যার। তুমিও রেগুলার। 311 প্রেজেন্ট স্যার। কিন্তু তুমি জাহানারা ক্লাস কিন্তু ঠিক মতন করো না। সামিরা, এই মাস থেকে যেন কারো ক্লাস মিস না হয়। এই মাস থেকে যেন কারো কারণে আর হ্যাঁ এই মাস থেকে যেন না মিস যায়। তুমি চেষ্টা করো, আমরা ভালো ভালো পড়ালেখা আগায় ফেলবো। তো সুচি আক্তার 312। 312 নাই।
313 313 নাই। 314 প্রেজেন্ট স্যার। 314 রেগুলার। 315 প্রেজেন্ট স্যার। তামান্না। 316 প্রেজেন্ট স্যার। 317 প্রেজেন্ট স্যার। 318 প্রেজেন্ট স্যার। 319 প্রেজেন্ট স্যার। 320 প্রেজেন্ট স্যার। 321 প্রেজেন্ট স্যার। 321 ফারিতা, তুমি কি আমার কথা শুনছো? তুমি আমার ক্লাসে রেগুলার হলেও তুমি কিন্তু জাহানারা ক্লাসে রেগুলার না। আগামী ক্লাস ওর ক্লাস যেন মিস না যায়, আমি যেন শুনি না, বুঝছো? সবগুলা ক্লাস অ্যাটেন্ড করবে। 322 322 প্রেজেন্ট স্যার। 323 প্রেজেন্ট স্যার। 324 স্যার 313। ইলা, হ্যাঁ স্যার। ঠিক আছে। 324 নাই। 325 326 প্রেজেন্ট স্যার। 327 প্রেজেন্ট স্যার। স্যার 26 দিছেন? হ্যাঁ দিয়েছি বিটি একটা। 327 নিতু আসছে না? জি স্যার। তুমি রেগুলার থাকবে তো এই মাসে? ইনশাআল্লাহ স্যার। 328 নিজা। প্রেজেন্ট স্যার। 329 প্রেজেন্ট স্যার। 330 330 নুসরাত মারিয়া। 330 নুসরাত জাহান মারিয়া আসে নাই। নেই। হ্যাঁ আচ্ছা। 331 প্রেজেন্ট স্যার। 332 নাই। 333 প্রেজেন্ট স্যার। 333 স্বর্ণা আক্তার। স্বর্ণা আক্তার, জি স্যার। তুমি আমার ক্লাসে রেগুলার হলেও তুমি কিন্তু জাহানারা ক্লাসে রেগুলার না। তুমি মাঝে মধ্যে জাহানারা ক্লাসে অ্যাটেন্ড করো। করি স্যার, করি তো। আমি দেখতে পাচ্ছি জাহানারা তোমাকে 60 থেকে 89% এর মধ্যে রাখছে, 90% এর মধ্যে রাখিনি। তার মানে তুমি ওর ক্লাস 60 থেকে 89% পর্যন্ত এই সময়ের মধ্যে তুমি ছিল। তার মানে কি সবগুলা ক্লাসে ছিল না, তুমি 3-4টা ক্লাস মিস করেছো জাহানারা। ও তো তোমাদেরকে ব্যাংক সমন্বয় বিবরণী শেখাচ্ছে, ওই ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলো তোমাদেরকে করাচ্ছে, মজুরি বেতন শেখাচ্ছে সেকেন্ড পেপারের। তুমি যদি ক্লাসগুলো না করো তাহলে তো তুমি চ্যাপ্টার গুলো মিস করে ফেলবে, তাই না? আমি আশা করবো অন্তত অ্যাকাউন্টিং এবং ফিন্যান্স এই দুইটা সাবজেক্টে সবাই 100% উপস্থিত থাকবে, তা না হলে তো অঙ্কগুলো শিখতে পারবে না। এখন এই করোনার সময় আর তুমি যত বেশি ঝামেলা করে ফেলবে, দেখা যাবে যে তোমার ওই যখন করোনা ঠিক হয়ে যাবে তখন এই চ্যাপ্টার গুলো কভার করতে গেলে তোমাকে ওই স্যারের বাসায় বাসায় দৌড়াইতে হবে। অথচ কলেজের ক্লাস রেগুলার করলে তোমার কিন্তু আর প্রাইভেট নিয়ে এত টেনশন করতে হবে না, এখানেই কিন্তু পড়া কমপ্লিট হয়ে যাবে। তাই ওকে একটু স্যার, কষ্ট ঠিক করে আছে। এই ক্লাসগুলোতে রেগুলার থেকে আমি কিন্তু সবার কাছ থেকে খবর নিচ্ছি, আনসারের কাছ থেকেও খবর নিচ্ছি, জাহানার কাছ থেকেও খবর নিচ্ছি। আর আমি দেখতে পাচ্ছি যে কে কে ক্লাস করে না, আমি দেখবো, আমি তো প্রয়োজন তাদের গার্ডিয়ানের সঙ্গে কথা বলবো। এরপরে আসো 334। প্রেজেন্ট স্যার। 334 আছো? জি স্যার।
তুমিও কিন্তু একই রকম অবস্থা, তুমি মোটামুটি মাহিমা তুমি তো মাঝখানে জি স্যার। আমার ক্লাসেও অ্যাটেন্ড করনি বেশি, জাহানার ক্লাসেও বেশি একটা করনি, এখন থেকে রেগুলার থাকবা, জি স্যার। ক্লাস মিস করবে না। 335 335 দৃষ্টিমণি, 336 সিনথিয়া আক্তার, 336 নাই, 337 তানহা, 337 তানহা, 338 নাদিয়া হাসান পায়েল, 339 আখি, 339 আখি নাই, 340 জুই খাতুন, প্রেজেন্ট স্যার। তুমি রেগুলার, সব ক্লাসে রেগুলার, ভেরি গুড। 341 সাবা, প্রেজেন্ট স্যার। তুমি গত ক্লাসে কোথায় ছিলা? স্যার নেটের প্রবলেম ছিল। মাঝে স্যার, মধ্যে একটু ওয়ালাইকুম আসসালাম। স্যার। স্যার 336। 336 হ্যাঁ স্যার। 336 মাঝে মধ্যে তো একটু ডাটা ডুটা রাখতে হয় মোবাইলে, যাতে ওয়াইফাই ডিস্টার্ব করলে ডাটা দিয়ে ঢোকা যায়, বিশেষ করে অ্যাকাউন্টিং ফিনান্স সাবজেক্ট গুলো তো টেকনিক্যাল সাবজেক্ট। ওয়াইফাই দিয়ে যা ঢোকা যায়, ডাটা দিয়ে আরো ঢোকা যায় না। ও আচ্ছা, কি আর করা যাবে, মেনে নাও। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জয়া, জয়া রোল নাম্বার কত? জি স্যার 304। 304 304 জয়া, জি স্যার। তুমি একটু রেগুলার হও কিন্তু জয়া, বুঝছো? আচ্ছা স্যার। একটু রেগুলার হও, একটু পড়াশোনা করো। আচ্ছা 342 আনিকা নাই, 343 ইভা, প্রেজেন্ট স্যার। 343 ইভা। ইভা তুমি তো জাহানারা ক্লাস করোই না দেখতে গেলে, না স্যার, করি তো। এই মাস থেকে শুরু করেছো, নভেম্বর মাসে তো তুমি একদম পুরা মানে সি গ্রেডে চলে গেছো। স্যার ওই ডিসেম্বরে মাসে তো আমি অর্ধেক থেকে ক্লাস শুরু করছিলাম না, ওই যে স্যার আপনাকে বললাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এখন থেকে হ্যাঁ, রেগুলার স্যার। করো, এখন থেকে রেগুলার করো, ক্লাসে থেকে অঙ্কের সাবজেক্টগুলো মিস করলে পরে তো কভার করতে পারবে না, পরে স্যারদের বাসায় দৌড়াতে হবে। করোনার মধ্যে তুমি স্যারদের বাসায় দৌড়াবা বলো তুমি? না স্যার। এখন এই কলেজের ক্লাসগুলো করলে তো তোমার আর কোনো দৌড়াদৌড়ি লাগবে না, নিজে নিজে ঘরে বসে দেখবা যে কত সুন্দর অঙ্ক করতে পারছো। খালি জি কলেজের স্যার। ক্লাস আর এই রেগুলার এই ম্যাথমেটিক্যাল সাবজেক্টগুলো তো একদম একদম মিস করা যাবে না, এটা শতভাগ। আমি তো বলেছি জাহানারা থেকে অন্তত 90% সবাইকে উপস্থিত থাকতেই হবে ম্যাথমেটিক্স সাবজেক্টের মধ্যে, মানে ফিনান্স এবং অ্যাকাউন্টিং ক্লাস যাদের আছে, ফিনান্স এবং অ্যাকাউন্টিং এই দুটো সাবজেক্টে 90% উপস্থিত থাকতেই হবে, তাহলে আর কোনো প্রাইভেটে চিন্তা করতে হবে না তোমাদেরকে। দেখবা যে পড়ালেখা সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে। না জি বুঝলে স্যার। তোমরা যেটা বেশিরভাগ পারবে না, না বুঝলে আমরা সেই চ্যাপ্টার আবার বুঝাই দিব, সুন্দর করে আবার করাবো, যাতে একদম সবাই অঙ্কটা করতে পারে। তাই তোমরা জি একদম স্যার। ক্লাস মিস করো না, তোমাদের জন্য এত চিন্তা ভাবনা করছি আমরা সবাই, অথচ তোমরা গুরুত্ব দিবা না, এটা তো হবে না। এখন থেকে গুরুত্ব দিতে হবে, আমি সিরিয়াস। ওকে আচ্ছা স্যার। 344 প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা প্রেজেন্ট স্যার। প্রিয়াঙ্কা আসছো? জি স্যার। প্রিয়াঙ্কা 344, তুমিও জি কিন্তু স্যার, present স্যার। তুমিও কিন্তু ব্ল্যাক লিস্টেড। স্যার ব্ল্যাক লিস্ট মানে? ব্ল্যাক লিস্ট মানে তুমি 60% এর কম ক্লাস করেছো, এখন থেকে এই পার্সেন্টেজটা বাড়াও। আমি গতদিন স্টার চিহ্ন দেওয়া স্টুডেন্টদের নাম বলেছি, তাদের মধ্যে তোমার নাম নেই, আস্তে আস্তে নিজের নামকে স্টারের মধ্যে নিয়ে আসো। কি বলছি বুঝছো? জি স্যার। তুমি তো স্টুডেন্ট ভালো, আমার সঙ্গে বন্ধুত্ব করতে হলে রেগুলার ক্লাসে থাকতে হবে, নইলে কিন্তু আমার শত্রু হয়ে যাবে, বুঝছো? দুই চোখে দেখতে পারবো না কিন্তু। ওকে স্যার। 345 নাই, 346 তানহা,
347 ইসমা জাহান, 348, 349, 349 নাই, 350 মেহজাবিন, স্যার ওর হচ্ছে প্রবলেম ইয়াতে মাইক্রোফোনে। 349 স্যার প্রেজেন্ট স্যার আসি স্যার। ও আচ্ছা, এই ওই যে যে স্যার আছে, আসি। ওই তো আছে, ওই যে দেখা যাচ্ছে, কি সুন্দর ভয়েস, একদম তোমার হেমা মালিনীর মতন ভয়েস। আর তুমি বলছো মাইক্রোফোনের প্রবলেম। আমার কাছে তো মনে হলো আমি হেমা মালিনীর সঙ্গে কথা বলবো। তাই নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ, তাই তো স্যার মনে আমার হচ্ছে। বোন তো। তাই কিন্তু তোমরা রেগুলার ক্লাস করো, তোমরা নভেম্বর মাসে কিন্তু তোমরা ব্ল্যাক লিস্টেড হয়ে গেছো। 349 ওই যে দেখি, আমি দেখতেছি জাহানারও সেই ব্ল্যাক স্যার লিস্ট। ফোন স্যার আমার ছিল না। আচ্ছা বলো। হচ্ছে ফোন ছিল না। ও আচ্ছা, তোমরা দুই বোনের রোল নাম্বার কত? 49 50? স্যার প্রবলেম ছিল ফোনে। জি স্যার। মেহজাবিন আর নুসরাত, তোমরা এখন থেকে রেগুলার থেকো। হ্যাঁ, এখন থেকে হ্যাঁ, রেগুলার ইনশাআল্লাহ। থেকো। আর যে ক্লাসগুলো মিস হয়ে ইনশাআল্লাহ। গেছে, হ্যাঁ যে ক্লাসগুলো মিস হয়ে গেছে তোমরা ইউটিউবে আমি ভিডিও দিয়ে দিচ্ছি, ওখান থেকে দেখে নিও, দেখে দিয়ে বাড়ির কাজগুলো কমপ্লিট করে ফেলবা, মনে থাকবে? জি স্যার। জি স্যার। আচ্ছা 351 ইভা। প্রেজেন্ট স্যার। হ্যাঁ, তুমি তো লক্ষ্মী মেয়ে, তুমি তো রেগুলার থাকো, খালি গত ক্লাসে ছিল না। কি হয়েছিল স্যার তোমার? আমার একদম 4টা পর্যন্ত কারেন্ট ছিল না ওই দিন। আহারে, তুমি ভিডিওটা দেখে নিও। তুমি কি ভিডিওটা দেখেছো? আমি গত ক্লাসে যে ভিডিওটা পাঠিয়েছিলাম। না স্যার। তুমি ইউটিউবে গেলে দেখতে পাবে, আমি গ্রুপেও একটা চ্যানেল দিয়ে তোমার লিংক দিয়ে দিয়েছি। তুমি গত ক্লাসে আমরা যা যা শিখেছিলাম, খতিয়ানটা করেছিলাম, তুমি ওই ভিডিওটা দেখে নিতে পারবে। এখন থেকে তোমাদের কোনো ওকে স্যার। ক্লাসে ডিস্টার্ব হবে না, কারেন্ট ছিল না, অসুবিধা নেই। তুমি ওই ক্লাসটা দেখে কি কি কাজ আমি দিয়েছি তুমি একটু দেখে নিও, করে ফেলো, ঠিক আছে? ওকে স্যার। ওকে। ব্যাস ঠিক আছে। 352 ফাতেমা আক্তার উর্মি। আর নতুন রোল নাম্বার আসছে একটা 354 পুতুল। প্রেজেন্ট কবির ভালো আছো? পুতুল আসছো? পুতুল জি স্যার। রেগুলার থেকে ক্লাসে। তো ঠিক আছে, আমরা আমাদের হাজিরা কমপ্লিট করলাম। তোমাদের মধ্যে পরে কেউ এসছো? স্যার পরে আমার রোলটা দিয়ে দেন, আমাদের বাসায় কারেন্ট ছিল না। 325 না? 325। শান্তা 325 শান্তা। হ্যাঁ, তুমি জাহানারা ক্লাসেও রেগুলার। তুমিও তো একটা লক্ষ্মী মেয়ে দেখা যায়, কিন্তু নভেম্বর মাসে তোমার উপস্থিতি ভালো ছিল না আমার এখানে। এখন থেকে তুমি রেগুলার থাকবে, ঠিক আছে? স্যার। হ্যাঁ তাইবা। স্যার 306। হ্যাঁ 306 তাইবা দিয়ে দিলাম। জি আর স্যার। আর কেউ? আর কেউ? আচ্ছা, তোমরা যদি পরে কেউ আসে আমাকে বলো, আমি হাজিরা দিয়ে দিব। আমরা এবার ক্লাসে ফিরি। আমি গতদিন তোমাদেরকে সেকেন্ড পেপারে ওই যে কে যেন বললো যে আমরা পড়ালেখা কেউ ছুটি দিয়ে দিয়েছিলাম, শীতের ছুটি। তাই আমি একটু মনে করাই দিই যে আমরা আসলে সেকেন্ড পেপারের ওই 10ম অধ্যায়ে কি কি শিখছিলাম। চলো আমরা ক্লাসে একটু, আমরা পড়াশোনা একটু যাই। এই যে দেখো আমাদের সেই 10ম অধ্যায়, এই যে 10ম অধ্যায়ে আমরা ব্যবস্থাপনা হিসাব পড়েছি, হিসাব বিজ্ঞান পরিচিতিটা করছিলাম, যেটাকে আমরা ব্যয় পরিমাণ মুনাফা বিশ্লেষণ বা কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস বলি। আর আমি তোমাদের সঙ্গে আলোচনা করছিলাম আমার পার্ট এ এর আলোচনা। আমার এখন পার্ট বি এর আলোচনা বাকি আছে এই চ্যাপ্টারটা খুবই চমৎকার। এবং তোমাদের হিসাব বিজ্ঞান সেকেন্ড পেপারেও তোমার এই চ্যাপ্টারটা আছে। আবার সরি, সেকেন্ড পেপার বলছি, ফিনান্স ফার্স্ট পেপারেও তোমাদের এই চ্যাপ্টারটা আছে। অর্থাৎ এটা তোমাদের ফিনান্সের মধ্যেও আছে, এটা তোমাদের অ্যাকাউন্টিং এর মধ্যেও আছে। তাই এখান থেকে যদি জিনিসটা শিখে ফেলো, তাহলে ফিনান্সে গিয়ে ওই চ্যাপ্টারটা তোমাদের না করলেও তোমরা নিজেরা পারবে। দেখো এখানে স্থায়ী ব্যয় নিয়ে আমরা আলোচনা করেছি এবং পরিবর্তনশীল ব্যয় নিয়ে আলোচনা করেছি। তোমরা ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্ট, স্থায়ী ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয়ের পরিচয়টা এখান থেকে পেয়েছিলা।
এই স্থায়ী এবং পরিবর্তনশীল ব্যয় ব্যবহার করে আমরা এই 5টা জিনিস বের করতে পারবো। আমি বলেছিলাম মুনাফা, মোট অবদান বা দত্তাংশ, একক প্রতি অবদান বা দত্তাংশ, দত্তাংশ অনুপাত আর সমচ্ছেদ বিন্দু। আমাদের আলোচনায়, আমাদের পার্ট এর আলোচনায় আমি এই 5টা জিনিস তোমাদেরকে সুন্দর করে শেখাবো, এটা আমরা টার্গেট ছিল আমাদের। চলো, এটার জন্য আমি প্রথম 2টা প্রশ্ন দেখিয়ে তোমাদের কাছ থেকে মুনাফা কিভাবে বের করে সেটা শিখেছিলাম এবং 4টা অঙ্ক দিয়েছিলাম তোমাদেরকে প্র্যাকটিসের জন্য। এরপরে আমরা এই যে কিছু সূত্র এখানে লিখে দিয়েছিলাম, এগুলো সব তোমাদের কাছে পিডিএফ ফাইল করে দেওয়া আছে এবং এখান থেকে কতগুলো প্রশ্ন আমরা প্রাথমিকভাবে তো কমপ্লিট করেছি। এরপর আমরা সমচ্ছেদ বিন্দুটা শিখেছিলাম। সমচ্ছেদ বিন্দু কিভাবে বের করতে হয়, স্থির ব্যয় ডিভাইডেড বাই দত্তাংশ অনুপাত। এটা আমরা টাকায়ও বের করতে পারি, ইউনিটও বের করতে পারি। আমরা ফিক্সড কস্টকে সিএম রেশিও বা অনুপাত দিয়ে ভাগ করলেই আমাদের টাকাটা বের হয়। আর ফিক্সড কস্টকে যদি আমরা সিএম পার ইউনিট দিয়ে ভাগ করি তাহলে আমরা সমচ্ছেদ বিন্দু এককটা পেয়ে যাই। স্থির ব্যয়কে একক প্রতি দত্তাংশ দিয়ে ভাগ করলে, আর সেটার জন্য আমরা একটা অঙ্ক করেছিলাম, সেটা আবার প্রমাণও করেছিলাম যে আমরা সত্যি সত্যি আমাদের কোনো লাভ হবে না, কোনো লস হবে না, যেটাকে আমরা সমচ্ছেদ বিন্দু বলি, সত্যি সত্যি সেটা আমরা বের করে প্রমাণও করেছিলাম। এবং এই সমচ্ছেদ বিন্দু বের করার জন্য কতগুলো অঙ্কও করেছিলাম, 4টা অঙ্ক করেছিলাম। আর সর্বশেষ আলোচনা ছিল বন্ধের আগ পর্যন্ত, সেটা হচ্ছে প্রত্যাশিত মুনাফার জন্য প্রয়োজনীয় বিক্রয় নির্ণয়। প্রত্যাশিত মুনাফা বা টার্গেট প্রফিট বলা হয় এটাকে। প্রত্যাশিত মুনাফা মানে আমি এই নির্দিষ্ট পরিমাণ টাকা মুনাফা করতে চাই, আমাকে কত টাকার মাল বিক্রয় করতে হবে বা কত ইউনিট মাল বিক্রয় করতে হবে, এটা ছিল আমাদের কোশ্চেন। তো যদি সেটা করতে হয় তাহলে সেটা কিভাবে বের করা যাবে তোমরা দেখো। প্রয়োজনীয় বিক্রয়ের টাকা যদি বের করতে হয় তাহলে স্থির ব্যয়ের সঙ্গে খালি প্রত্যাশিত মুনাফাটা যোগ হবে, আর নিচে দত্তাংশ অনুপাত দিলে আমরা টাকাটা পাবো, আর একক প্রতি দত্তাংশ দিলে আমরা এককটা পাবো। অর্থাৎ ব্রেক ইভেনের যে সূত্রটা আমরা শিখেছিলাম একদম সেম সূত্র, শুধু উপরে ফিক্সড কস্টের সঙ্গে আমরা টার্গেট প্রফিটটা যোগ করব, মানে প্রত্যাশিত মুনাফাটা খালি যোগ করব। বলতো একদম ব্রেক ইভেনের সূত্রই, শুধু ফিক্সড কস্টের সঙ্গে টার্গেট প্রফিটটা যোগ করলেই কিন্তু আমরা আমাদের এই প্রত্যাশিত মুনাফার পরিমাণটা, প্রত্যাশিত মুনাফার জন্য বিক্রয়ের পরিমাণটা কত সেটা বের করে ফেলতে পারবো। আমি গতদিন তোমাদেরকে এটা শিখিয়েছিলাম, আর আমি একটা অঙ্ক তোমাদেরকে হাতে হাতে করিয়েছিলাম, তোমরা প্রশ্নটার দিকে একটু তাকাও। বিক্রয় একক 10,000, একক প্রতি বিক্রয় মূল্য দেওয়া ছিল 10 টাকা, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় ছিল 6 টাকা, আর আমাদের স্থায়ী ব্যয়ের পরিমাণ ছিল 50,000 টাকা। প্রশ্নের মধ্যে বলা হয়েছে যে 40,000 টাকা প্রত্যাশিত মুনাফার জন্য প্রয়োজনীয় বিক্রয় একক এবং বিক্রয় টাকার পরিমাণ নির্ণয় করো। এই আমাদের প্রশ্নটা ছিল, সবাই দেখছো তো না? এই প্রশ্নটা গতদিন আমরা দেখেছিলাম যে এই যে একটা বিক্রয় একক দেওয়া আছে, একক প্রতি বিক্রয় মূল্য দেওয়া আছে, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় দেওয়া আছে, স্থায়ী ব্যয় দেওয়া আছে, আর 40,000 টাকা প্রত্যাশিত মুনাফার জন্য প্রয়োজনীয় বিক্রয় একক এবং বিক্রয় টাকার পরিমাণ নির্ণয় করো। এই যে প্রশ্নটা এখন করা হয়েছে, কিভাবে আমরা এটা সলভ করবো দেখো, আমি এখানে দেখিয়েছিলাম তোমাদেরকে, হাতে হাতে করিয়েছিলাম। দেওয়া আছে বিক্রয় একক 10,000, একক প্রতি বিক্রয় মূল্য 10 টাকা, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় আছে দেখো 6 টাকার, যেটা যেটা দেওয়া ছিল আমরা সেগুলো আগে খাতায় তুলে নিয়েছিলাম। আমাদের স্থায়ী ব্যয় ছিল 50,000 টাকা, আমাদের প্রত্যাশিত মুনাফা 40,000 টাকা। এখান থেকে আমরা এখন বের করে নেব একক প্রতি দত্তাংশ। তোমরা জানো তো কিভাবে একক প্রতি দত্তাংশ বের করে? একক প্রতি বিক্রয় মূল্য থেকে একক প্রতি পরিবর্তনশীল ব্যয়টা বাদ দিলেই আমরা কিন্তু একক প্রতি দত্তাংশটা পেয়ে যাই 4 টাকা। আর দত্তাংশ অনুপাত, এই 4 টাকাকে যদি আমি বিক্রয় দিয়ে ভাগ করি তাহলে দত্তাংশ অনুপাত পেয়ে যাব। আমাদের একক প্রতি দত্তাংশটাও লাগবে, যাতে আমরা প্রত্যাশিত মুনাফার জন্য বিক্রয় একক যদি বের করতে চাই তাহলে আমাদের একক প্রতি দত্তাংশটা লাগবে, আর দত্তাংশ অনুপাতটা লাগবে যদি আমি প্রত্যাশিত মুনাফার জন্য বিক্রয় টাকার পরিমাণটা বের করতে চাই তাহলে আমাদের দত্তাংশ অনুপাতটা লাগবে। এবার দেখো আমি সূত্র লিখেছি, প্রয়োজনীয় বিক্রয় একক সমান সমান স্থায়ী ব্যয় প্লাস প্রত্যাশিত মুনাফা ডিভাইডেড বাই একক প্রতি দত্তাংশ। স্থায়ী ব্যয় প্লাস প্রত্যাশিত মুনাফা ডিভাইডেড বাই একক প্রতি দত্তাংশ। দেখো আমাদের স্থায়ী ব্যয়টা ছিল 50,000 টাকা, আমাদের প্রত্যাশিত মুনাফা ছিল 40,000 টাকা, এই দুটো যোগ করলে হবে 90,000 টাকা, ভাগ হচ্ছে একক প্রতি দত্তাংশ হচ্ছে 4,
তাহলে হবে 22,500 টাকা। আর যদি আমি টাকা বের করতে চাই 22,500 একক, যদি আমি টাকা বের করতে চাই তাহলে স্থায়ী ব্যয় প্লাস প্রত্যাশিত মুনাফা ভাগ দত্তাংশ অনুপাত। আমাদের দত্তাংশ অনুপাতটা 0.40 ছিল, তাহলে হবে 2,25,000 টাকা। তার মানে আমাদের প্রশ্ন দাঁড়ালো, যদি আমি 22,500 একক মাল বিক্রি করি অথবা যদি আমি 2,25,000 টাকার মাল বিক্রি করি তাহলে আমার 40,000 টাকা মুনাফা হবে। এটাই হচ্ছে আমাদের অঙ্ক। যদি আমি 22,500 একক মাল বিক্রি করি বা যদি আমি 2,25,000 টাকার মাল বিক্রি করি তাহলে আমার মুনাফার পরিমাণটা হবে 40,000 টাকা। সেটাই আমরা এখন একটু প্রমাণ করব। সেটাই আমরা এখানে প্রমাণ করব। চলো আজকে আমরা একটু প্রমাণ করে দেখি যে আসলেও 22,500 একক মাল বিক্রি করলে আসলেও আমাদের মুনাফাটা 40,000 হয় কিনা আমরা একটু প্রমাণ করি। এই যে দেখো ডান দিকে আমি প্রমাণের ঘর টেনে রেখেছি, আমরা এখন এই প্রমাণটা করে দেখব যে আসলেও আমাদের মুনাফার পরিমাণটা 40,000 হয় কিনা 22,500 একক মাল বিক্রয় করলে। আর কিভাবে আমরা প্রমাণ করব তোমরা জানো তো যে মুনাফাটা কিভাবে বের করতে হয়। চলো প্রথমে আমরা লিখে ফেলি বিক্রয়। প্রথমে আমরা লিখে ফেলি বিক্রয়। দেখো আমরা বিক্রয়টা লিখে ফেললাম। আমাদের বিক্রয়ের পরিমাণটা কত হবে এটা আমি গুণ করে দেখাবো। আমাদের বিক্রয় এককটা ছিল 10,000, আর আমরা এই 10,000 কে গুণ করব কত দিয়ে? আমরা 10,000 কে গুণ করব 10,000 কে গুণ করব আমাদের বিক্রয় এককটা কত টাকা দেওয়া ছিল? আমাদের একক প্রতি বিক্রয় মূল্যটা দেওয়া ছিল দেখো 10 টাকা, দেখেছো? না, আমরা 10,000 দিয়ে গুণ করবো না, আমাদের কতগুলো মাল বিক্রি করলে লাভ 40,000 টাকা বের করেছিলাম? 22,500, তাই না? আমরা কত একক মাল বিক্রি করলে আমাদের মুনাফা হবে 40,000? 22,500 একক। তাহলে আমরা বিক্রয়টা এখন 22,500 ধরবো। তাহলে 22,500 সঙ্গে 10 যদি গুণ করা হয় তাহলে দেখো তো কত টাকা হয়? 2,25,000 টাকা হবে আমাদের বিক্রয় মূল্য। তাহলে আমাদের বিক্রয়ের পরিমাণটা চলে এসছে 2,25,000 টাকা, নাকি? তাহলে আমাদের বিক্রয়টা হলো 2,25,000 টাকা। এবার আমরা এখান থেকে কি করব বলতো? রূপা আসতো? জি স্যার। রূপা তোমার মনে আছে আমরা বিক্রয় থেকে মুনাফা বের করতে গেলে বিক্রয় থেকে আমরা কি করি, পায়ের পরে কি করব আমরা, তোমার মনে আছে রূপা? স্যার করছিলাম, ভুলে গেছি। আচ্ছা আমি বলি, বিক্রয় থেকে আমরা বাদ দেই পরিবর্তনশীল ব্যয়, তাই না? আমরা এখান থেকে কি বাদ দেই? আমরা এখান থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দেই। পরিবর্তনশীল ব্যয়টা আমাদের দেখো, আমাদের পরিবর্তনশীল ব্যয়টা হবে এই যে 22,500 মাল, এই 22,500 মালের সঙ্গে আমরা গুণ করব। দেখো তো আমাদের একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 6 টাকা বলে দিয়েছিল না? ওই যে 6 টাকা দেখছো প্রশ্নের মধ্যে, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় কত টাকা ছিল? 6 টাকা ছিল। আমরা সেই 6 টাকা এখন এখানে গুণ করে দিলাম, দেখেছো? তাহলে ক্যালকুলেটরে একটু গুণ করো তো রূপা। আমাদের 22,500 সঙ্গে 6 গুণ করলে কত হয়? স্যার 1,35,000 1,35,000 টাকা হবে আমাদের পরিবর্তনশীল ব্যয়। আর রূপা বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয়টা বাদ দিয়ে দিলে আমরা কিন্তু বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে আমরা যেটা পাই সেটাকে কিন্তু আমরা বলি দত্তাংশ, তাই না? জি স্যার। বা মোট অনুদান, যেটা বলি আমরা কি বলি, এটাকে অনুদান বলে ডাকি নাকি দত্তাংশ বলে ডাকি? কোনটা আমরা ডাকি? আমরা কি নামে ডাকি? এটাকে দত্তাংশ বলা যায়, এটাকে অনুদানও বলা যায়। কত টাকা হয় বিয়োগ করলে দেখো তো? 2,25,000 থেকে 1,35,000 বাদ দিলে কি 90,000 টাকা থাকে? জি স্যার। এই 90,000 টাকা আমরা বলি মোট দত্তাংশ।
জি স্যার। এটাকে আমরা বলি মোট দত্তাংশ। মোট দত্তাংশ। তাহলে আমাদের মোট দত্তাংশ হচ্ছে 90,000। আর রূপা, আমরা মোট দত্তাংশ থেকে যদি মুনাফা জানতে চাই, তাহলে এবার আমাদেরকে এখান থেকে বাদ দিতে হবে স্থায়ী ব্যয়টা, তাই না? এবার আমরা এখান থেকে বাদ দিয়ে দিব স্থায়ী ব্যয়। এখান থেকে আমরা বাদ দিয়ে দিব এখন স্থায়ী ব্যয়। এখান থেকে আমরা বাদ দিয়ে দিব স্থায়ী ব্যয়। তোমরা দেখো আমাদের স্থায়ী ব্যয়ের পরিমাণটা প্রশ্নের মধ্যে 50,000 টাকা দেওয়া আছে। 50,000 টাকা। জি স্যার। আমরা আমাদের স্থায়ী ব্যয়টা এখান থেকে 50,000 টাকা যদি বাদ দিয়ে দেই, 50,000 যদি বাদ দিয়ে দেই, তাহলে বলো তো আমাদের এবার মুনাফাটা বের হবে না? জি স্যার, 40,000 টাকা। তাহলে ওনারা যে আমাদেরকে প্রত্যাশিত মুনাফার পরিমাণ যেটা 40,000 বলেছিল, দেখছো আমাদের প্রত্যাশিত মুনাফাটা কিন্তু 40,000 বের হয়ে গেছে। তার মানে 22,500 মাল যদি আমরা বিক্রয় করতে পারি, তাহলে কিন্তু আমাদের মুনাফার পরিমাণ এই 40,000 টাকাই বের হয়ে যাবে, সেটা আমরা প্রমাণ করে নিলাম। আমরা এখানে মুনাফার পরিমাণটা বের করে ফেললাম। আমাদের মুনাফার পরিমাণটা আমরা বের করে ফেললাম 40,000 টাকা। এটা জাস্ট প্রমাণ করলাম যে হ্যাঁ, আসলেও আমরা এভাবে ক্যালকুলেশন করে আমরা কিন্তু আমাদের মোট স্থায়ী ব্যয়ের পরিমাণটা বের করতে পারি, মোট বিক্রয় এককের পরিমাণটা বের করতে পারি। যত একক মাল বিক্রয় করলে আমাদের প্রত্যাশিত মুনাফা যে 40,000 টাকা সেটা বের হবে। তো আমরা কিভাবে এই সূত্রটা ব্যবহার করেছি? আমাদের স্থায়ী ব্যয়ের সঙ্গে প্রত্যাশিত মুনাফাটা যোগ করেছি। স্থায়ী ব্যয়ের সঙ্গে প্রত্যাশিত মুনাফাটা যোগ করে আমরা কিন্তু তাকে দত্তাংশ অনুপাত দিয়ে ভাগ করলে টাকা বেরোবে, আর একক প্রতি দত্তাংশ দিয়ে ভাগ করলে একক বেরোবে। একক প্রতি দত্তাংশ দিয়ে ভাগ করলে বের হয় একক, আর দত্তাংশ অনুপাত দিয়ে ভাগ করলে বের হয় টাকা। কাকে ভাগ করব? স্থায়ী ব্যয়ের সঙ্গে প্রত্যাশিত মুনাফাটা যোগ করলে। তাহলে এই অঙ্কটা আমরা গতদিন করেছিলাম, আজকে আমি তার প্রমাণ করলাম, তোমরা দেখেছো। তো চলো দেখি, আমি যে 4টা অঙ্ক নিচে দিয়েছি এর মধ্যে অন্তত একটা অঙ্ক আজকে আরো একবার আমরা করি নিজেরা। চলো আমরা এই অঙ্কটা সুন্দর করে নিজেরা করি। খাতা নিয়ে নাও। সবাই খাতা নিয়েছো তো? সবাই খাতা কলম নিয়েছো? জি স্যার। চলো আমরা আজকে আরেকটা অঙ্ক আমি তোমাদেরকে হাতে হাতে করাই। যদি হাতে হাতে আরেকটা অঙ্ক আমি তোমাদেরকে করাতে পারি, তাহলে মোটামুটি আমার মনে হয় তোমরা অঙ্কটা নিজেরা পরে বাকিগুলো করতে পারবে এবং আমাকে দেখাতে পারবে। তোমরা কি সবাই অঙ্কটা করার জন্য রেডি? জি স্যার। তোমরা দেখো আমাদের এখানে প্রশ্নের মধ্যে বলা আছে যে আমাদের বিক্রয় একক 15,000, আমাদের একক প্রতি বিক্রয় মূল্য 25 টাকা, আমাদের একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 15 টাকা, আমাদের স্থায়ী ব্যয় 50,000 টাকা। 1,60,000 টাকা প্রত্যাশিত মুনাফার জন্য প্রয়োজনীয় বিক্রয় একক এবং বিক্রয় টাকার পরিমাণ নির্ণয় করো। তার মানে যে অঙ্কটা আমি কিছুক্ষণ আগে করলাম, পুরো অঙ্কটাকে একদম ওইটার মতো না, খালি অ্যামাউন্ট আলাদা। আমি কেন এরকম দিয়েছি? যাতে তোমরা ওইটা দেখে দেখে এই অঙ্কটা নিজেরা করতে পারো এবং সহজ হয়ে যায় অঙ্কটা তোমাদের কাছে। কিভাবে সমাধান করব চলো দেখি। সবাই খাতা নিয়ে নাও, আমার সঙ্গে সঙ্গে সুন্দর করে করো। কেউ কিন্তু কম্বলের মধ্যে শুয়ে শুয়ে ক্লাস করো না, খাতা কলম নিয়ে পড়ার টেবিলে বসে পড়াশোনা করো, কিন্তু আমি বললাম। আমরা এখন অঙ্কটা সমাধান করছি। আমরা হাতে হাতে অঙ্কটা করব, এটা এমনি আমরা শিখে ফেলবো। আমরা হাতে হাতে অঙ্কটা করব এবং আমরা শিখে ফেলবো অঙ্কটা সাথে সাথে। আমাদের কারোর কাছে যেতে হবে না, শুধু রেগুলার ক্লাস করলেই তোমাদের সম্পূর্ণ পড়াটা কমপ্লিট হয়ে যাবে। দেখো আমরা সমাধান করতে গিয়ে আমরা প্রথমে লিখলাম দেওয়া আছে। আমরা সবসময় যে তথ্যগুলো দেওয়া থাকে সেগুলো খাতার মধ্যে তুলে ফেলি। দেওয়া আছে, দেখো বিক্রয় এককটা 15,000 দেওয়া আছে না, আমরা লিখে ফেলি দেওয়া আছে বিক্রয় একক, দেওয়া আছে বিক্রয় একক সমান সমান 15,000। দেখো একক প্রতি বিক্রয় মূল্য দেওয়া আছে 25 টাকা, লিখে ফেলি একক প্রতি বিক্রয় মূল্য
একক প্রতি বিক্রয় মূল্য দেওয়া আছে 25 টাকা। দেখো একক প্রতি পরিবর্তনশীল ব্যয় দেওয়া আছে 15 টাকা। আমরা লিখে ফেলি একক প্রতি পরিবর্তনশীল ব্যয় একক প্রতি পরিবর্তনশীল ব্যয় একক প্রতি পরিবর্তনশীল ব্যয় সমান সমান 15 টাকা। আর আমাদের স্থায়ী ব্যয় দেওয়া আছে 50,000 টাকা। স্থায়ী ব্যয় এটা দেওয়া আছে কত টাকা? স্থায়ী ব্যয় 50,000 টাকা। আমরা আমাদের সবগুলো ডাটা তুলে ফেলছি না? কি কি ডাটা দেওয়া ছিল আমাদের প্রশ্নের মধ্যে? বিক্রয় একক দেওয়া ছিল 15,000, একক প্রতি বিক্রয় মূল্য দেওয়া ছিল 25 টাকা, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় দেওয়া ছিল 15 টাকা, স্থায়ী ব্যয় দেওয়া ছিল 50,000 টাকা। আমাদের অবশ্য আরেকটা ডাটা দেওয়া আছে, সেটা হচ্ছে প্রত্যাশিত মুনাফা। দেখো তো আমাদের এই অঙ্কের প্রত্যাশিত মুনাফার পরিমাণটা কত ছিল? 1,60,000 টাকা। তাহলে এটাও লিখে ফেলি, প্রত্যাশিত মুনাফা আমাদের প্রত্যাশিত মুনাফা কত টাকা ছিল? 1,60,000 টাকা। 1,60,000 টাকা। তারপরে আমাদের 1,60,000 টাকা আমরা প্রত্যাশিত মুনাফা অর্জন করতে চাই, ঠিক আছে না? সুমা, সুমা তুমি কি আছো? সুমা, ও সুমা, 310 সুমা ক্লাসে নাই? সুমা তো ক্লাসে আছে, ওর কি মাইক্রোফোনের প্রবলেম? ওর মনে হয় মাইক্রোফোনের প্রবলেম। আচ্ছা, 318 রিঙ্কি মালাকার আছো না? রিঙ্কি, রিঙ্কি আছো? জি স্যার। আচ্ছা রিঙ্কি দেখো তো, এই যে আমার যে তথ্যগুলো দেওয়া ছিল আমি